হৃদের কথায় মায়া উত্তর করল না, শুধু লজ্জা সিটিয়ে নত মস্তিষ্কের হয়ে দাঁড়াল। গায়ের ওড়নাটা হাতে পেঁচিয়ে লজ্জায় হাঁসফাঁস করল। হৃদ মায়ার লজ্জা দেখে যা বুঝার বুঝে নিয়ে নিজের হাত দেয়ালে ঠেকিয়ে মধ্যে সে মায়াকে রেখে মায়ার মুখোমুখি ঝুঁকে পড়ে বলল, ম্যাডাম কি জেনে বুঝে আমার কাছে আসেন, নাকি পাগলামো করতে করতে চলে আসেন? বুঝিয়েন কিন্তু ম্যাডাম, আমি ছেড়ে দেওয়ার মানুষ না। মায়া লজ্জায় আস্ত হয়ে নুয়ে গেল, গলা শুকিয়ে এলো তৃষ্ণার্তে। তারপরও হৃদকে বুঝতে দিতে চাইল না যে মায়া হৃদের জন্যই এসেছিল এখানে। বরং হৃদকে মিথ্যা বলতে চেয়ে রিনরিনিয়ে গলায় বলল, মায়া, আমি তো শ্রেয়ার জন্য এসেছিলাম। ওহ নেই, আমি এখন যাই। আগের ন্যায় হৃদ একই সুরে বলল, যাবেন কেন ম্যাডাম, আর একটু থাকেন, ভালোই তো লাগছে। শ্রেয়া নেই তো কি হয়েছে, আমি তো আছি। সুন্দরী বেআইনের সঙ্গ দিব। বলেই হৃদ এমনভাবে মায়ার গলা বেয়ে নিচে তাকালো, যেন মায়ার ওড়না বেদ করে হৃদ সবকিছু দেখে নিচ্ছে। অথচ মায়ার গায়ে বড় ওড়নাটা কাঁধ জড়িয়ে দুপাশে টানা। মায়া হৃদের দৃষ্টিতে অস্বস্তিতে পড়ে হাত কচলিয়ে মিনমিন গলায় বলল, আপনার দৃষ্টি বাজে। হৃদের তৎক্ষণাৎ উত্তর আসল, আমার দৃষ্টি বাজে বলেই তো আপনাকে নষ্ট চোখে দেখি ম্যাডাম, নয়তো ভালো হলে তো দূরেই থাকতাম, কাছে আসতাম না। মায়া মিনমিন করে বলল, আমি তো বিবাহিত, আমার বিবাহিত মেয়েই পছন্দ, সেজন্য তো আপনাকে পরকীয়ার প্রস্তাবটা দিলাম। ম্যাডাম কি রাজি? মায়া মাথা নাড়িয়ে অসম্মতি দিতে দিতে আগের ন্যায় মিনমিন করে বলল, না, আমার আপনার মতন সিঙ্গেল ছেলেদের পছন্দ না। সিঙ্গেল কোথায় ম্যাডাম, আপনি আমার পরকীয়ার প্রস্তাবটা অ্যাকসেপ্ট করলেই আমি মিঙ্গেল হয়ে যাব। তারপর দুজন মিলে সোজা রুমে। আমার বেডটাও খালি। সারা রাত আপনাকে শিখাবো পোরাব কিভাবে পরকীয়া করতে হয়। এর মাঝে দুজনের শারীরিক এক্সারসাইজও হয়ে যাবে। পরকীয়া মানে বুঝেন তো ম্যাডাম, কি করতে হয় জানেন তো? হৃদের বেফাস ইঙ্গিতমূলক কথায় মুহূর্তে মায়ার নাক মুখ খিচে নিল অতি লজ্জায় আড়ষ্ট হয়ে। মাথা নুইয়ে হাতে মুঠোয় ওড়নার আঁচলটাও পিশল। কেমন একটা অস্থিরতায় মায়া আছড়ে পড়ছে। ভিতরটা ভয়ে ধুকপুক করছে। হৃদের কথার ইঙ্গিত বুঝার মতন বয়স মায়ার হয়েছে। সে এসব বুঝে। এতদিন হৃদের পরিচয় জানত না বলেই মায়া হৃদের মুখে মুখে উত্তর করতে পারছে। কিন্তু এখন মায়া হৃদের পরিচয় সম্পর্কে অবগত হয়েই মুখ চালাতে পারছে না। বরং মায়া ইহজীবনে হৃদের সাথে কখনো তর্ক করবে না বলে প্রতিজ্ঞাও করেছে। কারণ হৃদ মায়াকে এমনই বেয়াদব বলে জানে। নিজের ফোনেও মায়ার নাম্বারটা সেইভাবেই সেভ করা। মায়াকে কতটা বেয়াদব বউ ভাবলে হৃদ এইভাবে মায়ার নাম্বারটা সেভ করে তা জানা নাই মায়ার। মায়া এতদিন না জেনে বুঝেই হৃদের সঙ্গে তর্ক করেছিল। কিন্তু এখন জামাইয়ের পরিচয় পেয়ে মুখ চালিয়ে তর্ক করে আর বেয়াদব হবে না। বরং মায়া বাধ্য বউ হয়ে থাকবে ওর নেতা সাহেবের। মায়া আর মুখ চালাবে না বলে সিদ্ধান্ত নিলেও নিজের ভিতরকার অস্থির ছটফটে উত্তেজনা হয়ে যাচ্ছে বারবার। আর কিছুক্ষণ এইভাবে হৃদের সামনে থাকতে নিশ্চিত মায়ার চতুর জামাই বুঝে যাবে মায়ার মতিগতি। মায়া হৃদকে বুঝতে দিতে চাই না নিজের ভিতরকার অবস্থার কথা। বরং এই মুহূর্তে হৃদ থেকে পালাতে চাইল। আমি নিচে যাব। হৃদ মায়ার অস্থিরতা দেখেই বলল, ম্যাডাম কি আমাকে ভয় পাচ্ছেন? অল্পতে ভয় পেলে চলবে বলুন, আমার এখনো কত কিছু করা বাকি। আর আপনার কত কিছু সহা বাকি। আমি তো আপনার জান খাওয়ার ধান্ধায় আছি, আর আপনি জান নিয়ে পালাতে চাচ্ছে। কথাগুলো বলতে বলতে হৃদ মায়ার সাথে আরও ঘনিষ্ঠ হয়ে দাঁড়াল। স্পর্শের দুজনের শরীর ছুঁয়ে যেতেই মায়া সর্বাঙ্গ নাড়িয়ে কেঁপে উঠল হৃদের শরীরে স্পর্শে। মুহূর্তে মায়া হৃদের ভয়ে দেয়ালের সঙ্গে সেটে গেল কম্পিত দেহময়ে। হৃদ অনুভব করতে পারল মায়ার কম্পিত শরীরের আঁচ। নিস্তব্ধ ড্রয়িং রুমে যেন ঝঙ্কার তুলল দুজনের উষ্ণ নিঃশ্বাসে শব্দ। সেই উষ্ণতা আরও বাড়িয়ে দিল হৃদ। হাত বাড়িয়ে দেয়ালের সুইচ চেপে আলোড়িত ড্রয়িং রুমটি মুহূর্তে ঘোর অন্ধকার করে তলিয়ে দিল। মায়া চমকে উঠল। অজানা ভয়ে ফের বুক ধরফর করল। হৃদ মায়ার ভয় বাড়িয়ে দিয়ে মায়ার থুতি ধরে লজ্জায় নুয়ে যাওয়া মুখটা ধরে উপরের তুলল। ভয়ার্ত মায়া আরও ভয়ার্ত হল। শরীর শক্ত করে চোখ খিচে বন্ধ করে নিল। হৃদ আবছায়া আলোয় মায়ার সুন্দর মুখটা দেখল। মুখোমুখি হওয়ার দারুণ হৃদের উষ্ণ নিঃশ্বাসের বাতাস মায়ার মুখে অনুভব করতেই মায়ার তরতর করে কাপল। হৃদের ঘোর লাগা চোখে মায়ার কম্পিত চোখ জোড়া দেখল। হাত বাড়িয়ে মায়ার মসৃণ গালে স্পর্শ করল। অপর হাতটা নেমে আসল মায়া কোমরে। হৃদ চোখ আউড়িয়ে মায়ার মায়ামো মুখ আবারও একবার দেখল। তার অবাধ্য মন আরও অবাধ্য হল। হৃদের মনে হচ্ছে তার অবাধ্য মন, অবাধ্য বউটাকে কাছে পাওয়ার খুশিতে আত্মহারা হয়ে তার বুক থেকে লাফিয়ে না বেরিয়ে যায়।
তাহলে তার সম্মান আর কিছুই থাকবে না। এই বেয়াদব বউটা চট করে বুঝে যাবে হৃদের কথা, তার অবাধ্য মনটাও শুনে না। আসলে তার মন কথা শুনে তার বউয়ের। তখন হৃদের দুর্বলতা বুঝে যাবে। যেটা হৃদ চাচ্ছে না তার ব্যক্তিত্বের বাহিরে গিয়ে এই নারী তার দুর্বলতা বুঝুক। তাছাড়া হৃদের মনের সাথে তার চোখ দুটো চরম বেহা। সারাক্ষণ অস্থির হয়ে কিভাবে বউকে খোঁজে বেড়ায়। এত অবাধ্যের মাঝে হৃদ যে কিভাবে বাধ্য থাকবে সেটাই বুঝে পায় না। মাঝে মাঝে তো হৃদের নিজের জন্যই মায়া হয়। সে কিভাবে এত অবাধ্যদের মাঝে পড়ে গেল। তার মন কথা শুনে না, চোখ কথা শুনে না, হাত কথা শুনে বউকে ছুতে চাই, তার শরীরটাও কেমন বউ বউ। সবচেয়ে বড় কথা হল, তার অবাধ্য বউটাই তার কথা শুনে না। হৃদের ঘোর লাগা মন ঠিকরে উঠল মায়ার তিরতির করা কম্পিত ঠোঁটের দিকে তাকিয়ে। ঘোর লাগার মতন আসক্ত হয়ে হাতের উল্টো পিঠ ছুয়াল মায়ার গালে। গালে পড়া মায়ার চুলগুলো হাতের উল্টো পিঠে সরিয়ে দিতে দিতে হৃদ শব্দ করে চুমু খেল মায়ার গালে। জীবনের প্রথম চুমু হৃদ থেকে পেতেই মায়ার কম্পিত শরীরের কম্পন আরও বাড়ল। শরীর শক্ত করে নিঃশ্বাস নিতে ভুলে গেল ভয়ে আর উত্তেজনায়। হৃদ মায়ার অপর গালেও ঠিক আগের ন্যায় শব্দ করে চুমু খেল। মুখ উঠিয়ে মায়ার কম্পিত চোখের দিকে তাকিয়ে বলল, শরীর ছাড়ো। হৃদের কথা মায়ার অবধি পৌঁছাল কিনা বুঝা দেয়। ভয়ে মায়া শরীর নরম করার বদলে আরও খিচে শক্ত করে পড়ে রইল হৃদের বক্ষে। নিঃশ্বাস তখনও আটকে রেখেছে কাঁপতে কাঁপতে। হৃদ মায়ার কপালে শব্দ করে ঠোঁট ছুঁয়ে নেমে আসল দু চোখের পাতায়। তিরতির করা দু চোখের পাতায়ও একভাবে ঠোঁট ছুঁয়ে নাকে নামতেই হৃদ সেখানে শক্ত করে কামড় বসিয়ে দিয়ে মোহিত গলায় বসল। নিঃশ্বাস ছাড়ো। মায়া নিঃশ্বাস ছাড়ার বদলে বরং আরও আটকে রাখল। মায়ার বেগতিক কম্পন বলছে এই মুহূর্তে হৃদকে কতটা ভয় পাচ্ছে ও। তারপরও হৃদ ছাড়ল না মায়াকে। বরং কামড়ে দেওয়া জায়গায় শব্দ করে ছোট চুমু খেয়ে নেমে আসল মায়ার লাল ওষ্ঠে। বিয়েতে দেওয়া মায়ার লাল টকটকে লিপস্টিক এখনও লেগে আছে ঠোঁটে। হৃদ সেদিকে তাকিয়ে আরও আসক্ত হল। শক্ত হাতে মায়ার গাল চেপে ঠোঁট উচাল। একত্রে মায়ার ঠোঁট জোড়া মুখে নেওয়ার 4 কি 5 সেকেন্ড মাথায় মায়া বেহুশ হয়ে ঢলে পড়তে নিলেই হৃদ এলোমেলো ভাবে তৎক্ষণাৎ মায়ার দুবাহু চেপে আঁকড়ে ধরল। মায়ার দীর্ঘ সময় ধরে নিঃশ্বাস আটকে রাখায় ফলে এখন জ্ঞান হারাল। হৃদ মায়ার দুবাহু টেনে বুকে চেপে ধরতে ধরতে চট করে হৃদের মেজাজ বিগড়ে গেল। অপরের হাতে নিজের ভেজা ঠোঁট জোড়া মুছতে মুছতে রাগে তিরতির করে দাঁতে দাঁত পিষল। জীবনের প্রথম চুমুটা সে করতে পারল না বলেই তার মেজাজ গরম হচ্ছে। হৃদ বলেছিল নিঃশ্বাস ছাড়তে, বেয়াদব মহিলা ছাড়েনি, তার কথা শুনেনি, সেজন্য জ্ঞান হারাল। বাল, নিঃশ্বাস আটকে কে চুমু খায়? বেহুশ তো হবে। তিরতির মেজাজে হৃদ চট করে মায়াকে কোলে তুলে হাঁটল বাহিরের দিকে। সে আর এখানে এক মুহূর্তের জন্যও থাকবে না। অন্যের বাড়িতে সে থাকতে পারে না। তার ঘুম আসে না। বউয়ের জন্য এই বাড়িতে এসেছিল, এখন বউ নিয়ে সে চলে যাবে। এই বেয়াদব নারীকে সে তার কাছে নিয়েই যে গতি করার করবে। কিন্তু তারপরও এখানে রেখে যাবে না। হৃদের বের হওয়ার পথে আয়ন রাদিফ নিচে ড্রয়িং রুমে সোফায় বসেছিল। দুজনই হৃদের অপেক্ষায় ছিল। রাদিফ হৃদের বাসায় যাবে, আর আয়ন হৃদের সঙ্গে বেরিয়ে যাবে নিজের হসপিটালের উদ্দেশ্যে। আয়ন মূলত ফাহাদের বিয়েতে আসার আরও একটি কারণ ছিল জুই। কিন্তু এখানে আসার পর থেকে জুই কেমন আয়নকে এড়িয়ে চলছে। অপরিচিত মতন ব্যবহার করছে, যেটা মোটেও আয়নের ভালো লাগেনি। সবচেয়ে খারাপ যেটি লেগেছিল সেটি হল, জুই আয়ন থেকে রাদিফকে বেশি প্রাধান্য দিচ্ছিল। রাদিফের কথায় জুই লজ্জাও পাচ্ছিল। অথচ যে লজ্জাটুকু জুই আয়নের কথায় পাওয়ার ছিল সেটা রাদিফের কথায় কেন পাচ্ছে সেটাই বুঝতে পারছি না আয়ন। এমনটা তো হওয়ার কথাই নয়। জুই নিজেই আয়নের সঙ্গে যোগাযোগ করেছে এতদিন। আয়নকে গুরুত্ব দিয়েছে, প্রতিনিয়ত আয়নের খোঁজ নিয়েছে, আয়নের প্রতি আগ্রহ দেখিয়েছে বলেই আয়ন জুইয়ের সাথে একটা সম্পর্কে জড়িয়েছে। আয়ন বা জুই দুজনের কেউ কাউকে বলেনি যে তারা একে অপরকে ভালোবাসে বা বিয়ে করতে চায়। অনুভূতির আদান প্রদান হয়নি দুজনের কারোই। তারপরও দুজনই বুঝে তারা একে অপরের মায়ে জড়িয়ে পড়েছে। আয়ন থেকে জুই বেশি আয়নের মায়ে জড়িয়েছে সেটা রোজ জুইয়ের মুখেই শোনা যায়। একদিন আয়ন ব্যস্ততার জন্য ফোন করতে না পারলে জুই কাঁদে, মন খারাপ করে। রোজ নিয়ম করে জুই আয়নের ফোনের জন্য অপেক্ষা করে বসে থাকে। মূলত জুইয়ের এত আগ্রহ দেখে আয়ন বাধ্য হয় জুইয়ের মায়ে জোড়াতে। দুজনের রাতের ফোনালাপ ব্যাঘাত ঘটে বলে আয়ন জুইয়ের জন্য নাইট ডিউটি ছেড়ে দিয়ে দিনে শিফট হয়েছে। দুজন রাতভর ফোনালাপ করতে পারে সেজন্য সে নাইট ডিউটি আর করে না। তারপরও মাঝেমধ্যে রাতের একবার করে হলেও হসপিটালের যায়,
তার কারণ নিজেদের হসপিটাল বলে সে দায়িত্ব থেকে পিছিয়ে থাকে না। এই যেমন আজ আয়ন একবার যাবে নিজেদের হসপিটালের তদারকি করতে, কিন্তু ফাহাদের বাসায় আসার আগেও জুইয়ের সঙ্গে আয়নের ফোনে কথা হয়েছিল। জুই বলেছিল আয়নকে তাড়াতাড়ি আসতে, সে নাকি অপেক্ষা করছে আয়নের পথ চেয়ে। অথচ আয়নের এই বাসায় এসেছে বিগত ৩ ঘণ্টার উপর হল। এই নিয়ে জুই একবারও আয়নের সঙ্গে আগোবাড়িয়ে কথা বলল না, বরং আয়নকে এড়িয়ে রাদিফকে গুরুত্ব দিল। রাদিফের সঙ্গেও জুই বেশ কথা বলনি, তবে যতটুকু কথা বলেছিল, জুইয়ের আচরণে মনে হয়েছিল আয়নের জন্য জুই রাদিফের সঙ্গে বেশি কথা বলেনি, নয়তো আরও কথা বলত। মূলত আয়ন বুঝতে পারছে না জুই এমন অপরিচিত মতন আচরণ কেন করছে আয়নের সঙ্গে। তাকে ফোনে ভালোবাসার লোভ দেখিয়ে সরাসরি সাক্ষাৎতে কেন পিছু হাঁটে। আয়ন তখনকার ঘটনাকে এড়িয়ে রাদিফের সঙ্গে ফাহাদদের নিচতলায় ড্রয়িং রুমের সোফায় বসেছিল। টুকটাক কথাও হচ্ছিল রাদিফের সঙ্গে। এরই মধ্যে আয়নের আগে রাদিফের চোখে পড়ল হৃদকে বেরিয়ে যেতে বেহুশরত মায়াকে কোলে নিয়ে। চমকে উঠার মতন সোফা ছেড়ে লাফিয়ে দাঁড়াল রাদিফ। হৃদের কোলে মায়াকে দেখে মৃদু চেঁচিয়ে আঙ্গুল তাক করে সেদিকে দেখিয়ে তৎক্ষণাৎ আয়নকে বলল, হৃদ ভাইয়ের কোলে ওটা ফাহাদ ভাইয়ের ছোট শালী না ব্রো? আয়ন হৃদকে চলে যেতে দেখে দুষ্ট হেসে সেও উঠে দাঁড়াল। রাদিফের কাঁধে চাপড় মারতে মারতে বলল, ইয়েস ব্রো। আয়নের সম্মতিতে রাদিফের মাথায় যেন আকাশ ভেঙে পড়ার মতন চমকে উঠল। হৃদ আর প্রেম, সর্বনাশ! এত কিছু কখনো হলো? রাদিফের হৃদ ভাই প্রেম করছে, আর সে জানে না সেটা আল্লাহ। এত কিছু হয়ে যাচ্ছে রাদিফ এখনও টেরও পেল না। রাদিফ অবিশ্বাস্য গলায় আয়নকে শুধিয়ে বলল, হৃদ ভাই প্রেম করছে? না, সংসার করছে। অবিশ্বাস্য গলায় ফের মৃদু চেঁচাল রাদিফ। কি? হৃদ ভাই বিয়ে করেছে? কবে? কখন? তুমি কি আমাকে মিথ্যা বলছো আয়ন ভাই? তোকে মিথ্যা বলে আমার লাভ? আয়নের কথা বিশ্বাস করতে রাদিফের কষ্ট হল, তারপরও শিওর হওয়ার জন্য আগের ন্যায় অবিশ্বাস্য গলায় বলল, হৃদ ভাই কি ফাহাদ ভাইয়ের ছোট শালীকে বিয়ে করেছে? আমাদের বিয়াইনকে? তোর বিয়াইন কিভাবে হয় বলদ? তোর তো ভাবি হবে। বড় ভাইয়ের বউকে বিয়াইন ডাকিস? ভাবি ডাক। আয়নের কথায় অবিশ্বাসে রাদিফের মাথা ঘুরে যাবার মতন। হৃদকে আজ এত বছর ধরে বিয়ে করাতে পারছে না, অথচ এখন শুনছে সেই হৃদ ভাই নাকি বিয়ে করে, সংসারও করছে। তাদের মা যদি শুনে হৃদ লুকিয়ে বিয়ে করে নিয়েছে নিশ্চয়ই এর জন্য রেগে যাবে। রাদিফের মাও তো রাগী মানুষ, তাদের বাবাও রাগী, তবে সবসময় রাগটা প্রকাশ করে না, কেমন গম্ভীর মুখে শান্ত থাকেন তিনি। কিন্তু তাদের অ্যাডভোকেট মা তো হৃদের বিয়ের কথাটা শুনলেই রেগে যাবে। তাছাড়া শশীর কি হবে? সে তো হৃদের বর্তমান ফিয়ন্সে। রাদিফ অস্থির চিত্তে পুনরায় বলল, শশীর কি হবে আয়ন ভাই? হৃদ ভাই তো আর শশীকে বিয়ে করতে চাইবে না? আমি বিয়ে করে ফেলি শশীকে? সিরিয়াস কথার মাঝে রাদিফের খেয়ালি কথায় বিরক্ত বোধ করল আয়ন। রাদিফের মাথায় ঠুকা মারতে মারতে বলল, তোর না গার্লফ্রেন্ড আছে ধান্ধাবাজ? রাদিফ মাথা ঘষে সিরিয়াস গলায় বলল, দরকার হলে দুটো বিয়ে করব আয়ন ভাই। গার্লফ্রেন্ডকে রাখব, শশীকেও রাখব। শশী শুনলে তোকে ঝাড়ু পেঠা করবে বেয়াদব। তাহলে আমি আম্মুকে বলে দিব হৃদ ভাই প্রেম করছে, তাহলেই আম্মু আমাকে বিয়ে করাই দিবে। এমনিতে হৃদ ভাইয়ের জন্য আম্মু আমাকে বিয়ে করাচ্ছিল না, এখন তো রাস্তা পরিষ্কার। কিন্তু এর আগে হৃদ ভাইকে ধরতে হবে। ভাই তো আমাকে রেখেই চলে যাচ্ছে, রাতে আমি ঘুমাবো কোথায়? কথাগুলো বলতে বলতে রাদিফ দৌড়ে লাগালো দরজার দিকে। পিছন থেকে আয়ন খানিকটা চেঁচিয়ে রাদিফের উদ্দেশ্য বলল, আজকের জন্য হৃদকে ভুলে যা রাদিফ। তোর ভাই এখন বউ পেয়েছে, তোকে সঙ্গে নিবে না সে। আজ তোকে এখানেই ঘুমাতে হবে। আয়ন হাসতে হাসতে রাদিফের দৌড়ে চলে যাওয়া দেখল। রাদিফ তাড়াহুড়ো দৌড়ে গিয়েও হৃদের লাগালো পেল না, বরং দৌড়ে গিয়ে দেখল হৃদের গাড়ি ততক্ষণে গেট দিয়ে বেরিয়ে গেছে। পিছন থেকে রাদিফ যে এত করে ডাকল তাকে সঙ্গে করে নিয়ে যেতে, কিন্তু হৃদ তো শুনলই না, বরং গাড়ি স্পিডে টেনে হৃদ চলে গেল। রাদিফ মন খারাপ করে পুনরায় হাঁটল ফাহাদদের বাড়ির পথে। আজকে সে আর হৃদের বাসায় যেতে পারবে না কাল সকাল ছাড়া। সকাল 5টা পেরিয়ে 5:45 ঘরে। কাক ডাকা ভোরে পাখির কিচিরমিচির শব্দ ভেসে আসছে অদূরে লিচু গাছটা থেকে। মায়া বাড়ির সামনের দরজায় দাঁড়িয়ে সেদিকে বিষণ্ণয়ে তাকিয়ে। ছোট লিচু গাছের ডালশাখা নুয়ে পড়ছে কাঁচা পাকা অসংখ্য লিচুর ভারে। লিচুগুলো দেখতে লোভনীয় মনে হলেও মায়া সেদিকে এগিয়ে গেল পেরে খেতে। কার না কার বাড়ি কে জানে। রাতের অন্ধকারে মায়াকে ওর স্বামী কার বাড়িতে নিয়ে এসেছে মায়া এখনও জানে না।
বাড়ির মালিক বা আশেপাশে অন্য কাউকেও দেখেনি এখনো। সেজন্য মায়া তখন সিঁড়ি থেকে থেমে নিচের ড্রয়িং রুমটা পার হয়ে বাহিরে এসে দাঁড়িয়েছে। তবে মায়া বুঝতে পারছে এটা ফাহাদের বাড়ি নয়, কারণ মায়ার বোনের শ্বশুর বাড়ি ওর চেনা। কিন্তু এই অপরিচিত বাড়িটি মায়া চিনে না বলেই বের হয়েছে দেখতে এই সুন্দর ডুপ্লেক্স বাড়িটা। ছোটখাটো দোতলা ডুপ্লেক্স বাড়িটির সামনে একটা সুন্দর বাগানও আছে, তবে সেই বাগানে ফুলের চারা নেই, আছে শুধু অসংখ্য ফলের গাছে। বেশ কিছু ফলের গাছ মায়া চিনতে পারলেও অনেক গাছে সে চিনতে পারল না। নামবিহীন বিদেশি ফলের চারা হবে বলে মায়ার মনে হলে মায়া মাথার ঘোমটা আরও একটু টেনে নুয়ে পড়া লিচু গাছের নিচে দাঁড়াল। ওর গায়ে এখনও কালকের পরা সেই সাদা পাকিস্তানি জামাটি জড়ানো। ফর্সা পায়ে হৃদের বড় বড় স্যান্ডেল জোড়া মায়ার পাকে বেশ ছোট দেখাল। হয়তো তখন হৃদের রুম থেকে পালাতে গিয়ে তাড়াহুড়ো মায়া নিজের জুতা খুঁজে পায়নি। চোখের সামনে তখন যা পেয়েছিল তাই পরে হৃদের রুম থেকে পালিয়েছিল সে। মায়া ঘুরঘুর করে বাগানটা দেখতে লাগল। অসংখ্য ফলগাছের ভিতরে এক মুহূর্তের জন্য ভুলে গেল হৃদের কথা। হাত বাড়িয়ে ফলসহ চারাগাছগুলো ছুঁয়ে দেখার মধ্যে আসিফের গলা পেয়ে মায়া চমকে উঠার মতন পিছন ফিরল। তক্ষুনি চোখে পড়ল আসিফকে বাসার কাপড়ে দাঁড়িয়ে একজন মহিলার সঙ্গে কথা বলছে। মায়া অদূরে বাগান থেকে দাঁড়িয়ে দুজনকে দেখে বুঝতে পারল মহিলাটি হয়তো এই বাড়ির সার্ভেন্ট হবে, আর আসিফ তাকে তার কাজ বুঝিয়ে দিচ্ছে। মায়া হঠাৎই মনে হল হৃদের কথা। লোকটা হয়তো এখনও ঘুমিয়ে আছে, সেজন্য মায়ার খোঁজ জানে না। কিন্তু ঘুম থেকে উঠে মায়ার খোঁজ করলে মায়া এই লোকের সামনে দাঁড়াবে কি করে? মায়া তো লজ্জায় মরে যাবে। কাল রাতের ওইসব ঘটনার পর মায়া আর সাহস নেই লোকটার সামনে দাঁড়ানো। ভাগ্যিস মায়া কাল রাতে বেহুশ হয়েছিল, নয়তো সে হার্ট অ্যাটাক করত। এই লোক মায়ার উপর যে চাপ সৃষ্টি করেছিল, মায়ার তো এখন এই লোকের সামনে যাওয়াই রীতিমতো অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। তার থেকে সবচেয়ে বড় কথা হলো মায়ার স্বামী ওর মতিগতি বুঝতে পেরে গেছে। হয়তো জেনে গেছে মায়া যে তাদের দুজনের স্বামী স্ত্রীর হওয়া সম্পর্কটা নিয়ে অবগত। তার জন্য তো লোক আজকাল মায়ার সাথে কেমন আপোষে মিশে যেতে চাই। মায়ার মনস্তাত্ত্বিক ভাবনার মাঝেই সে একজোড়া সাদা পা গাছের উপর দেখল। মায়ার বেখেয়ালি দৃষ্টি মাটি থেকে তুলে সামনে থাকাতেই চমকে উঠল হৃদের উপস্থিতি দেখে। থতমত খেয়ে তাড়াহুড়ো পালিয়ে যেতে চাইলে হৃদ তৎক্ষণাৎ মায়ার বাহু টেনে আটকায়। মায়া রাতের কথা ভেবে লজ্জায় মাথা নুয়ে রাখলে হৃদ মায়ার বাহু টেনে কাছে আনে। মায়ার থুতি ধরে মুখটা উপরে তুলতে দুজনের চোখাচোখি হল। মায়া লজ্জায় মুখ ঘুরে নিতে চাইলে হৃদ মায়ার মুখটা আটকে রেখে বলে, কি ম্যাডাম, কি সমস্যা? পালাতে চাচ্ছেন কেন? মায়া উত্তর করল না, বরং জোর করে মুখটা নামিয়ে নিল হৃদের হাত থেকে। এইভাবে মায়ার ভীষণ লজ্জা লাগছে। লজ্জায় সিটিয়ে মায়া হাঁসফাঁস করে দৃষ্টি লুকাতে চাইল এদিক সেদিকে তাকিয়ে। হৃদ মায়ার লজ্জা মিশ্রিত মুখটা দেখে দুষ্টু হেসে মায়ার নাক টানলে মায়া উফফো শব্দ করে। হৃদ মায়ার নাক ছেড়ে কপালে ঠুকা মারতে মারতে বলল, বারবার কাছে আসছেন, ধরা দিচ্ছেন, তর্ক করছেন না। কাহিনী কি? আমার প্রেমে ট্রেমে পড়লেন নাকি ম্যাডাম? হৃদের দুষ্টু মুখভঙ্গিমা এই প্রথম দেখল মায়া। লোকটা মজা করে মিটমিট হাসতে পারে সেটা জানা ছিল না মায়ার। মায়া বিষণ্ণয়ে হৃদের মুখের দিকে তাকাল। হৃদের ঠোঁটের কোণের অল্প হাসিটা দেখতে দেখতে মুহূর্তে গায়েব হয়ে গেল। হৃদ মুখটা স্বাভাবিক করে নিতে মায়া মুখ ভার করে বলল, প্রেমে পড়ার জন্য আপনার ফিয়ন্সি শশী আপু আছে না? আমি কেন প্রেমে পড়তে যাব? আমি প্রেমে পড়ব না। হৃদের স্বাভাবিক হয়ে যাওয়ার মুখটা আবারও উজ্জ্বল হল। ঠোঁট বাঁকিয়ে হেসে দ্বিতীয়বারের মতন মায়ার নাক টেনে বলল, জলে। মায়া গাল ফুলিয়ে হৃদের দিকে তাকাল। কষ্ট পেয়ে হৃদকে পিছন ফেলে পিঠ মুড়ে দাঁড়াতে দাঁড়াতে বলল, না। হৃদ মায়ার অবুঝ কাণ্ড দেখে ঠোঁট কামড়িয়ে হাসল। বউ তার জ্বলছে সেটা সে জানে। হৃদ জেনে শুনেই নিজের বউকে জ্বালাচ্ছে। মূলত তার ভালো লাগছে এটা করতে। হৃদ মায়ার বাহু টেনে নিজের দিকে ফেরাল। মায়ার গাল টেনে বলল, পুরা পুরা গন্ধ পাচ্ছি ম্যাডাম। কার কলিজা যেন পুড়ছে তাই না? মায়া এক হাতে নাক ঘষতে ঘষতে হৃদের দুষ্টু দৃষ্টির দিকে তাকাল। হৃদ যে ইচ্ছা করে মায়াকে হেনস্ত করছে সেটা বুঝে মায়া কথা ঘুরাতে চাইল। আশেপাশে দৃষ্টি ঘুরিয়ে মিহি স্বরে বলল, এই বাড়িটা কার? তোমার। হৃদের সোজাসাপটা উত্তরে বিস্মিত হল মায়া। হৃদকে শুধিয়ে বলল, আমার। হুম। হৃদের উত্তরে মায়া মনে করল হৃদ মায়ার সাথে মজা করছে। মায়া পুনরায় একই ভঙ্গিতে বলল, প্লিজ বলুন না বাড়িটা কার? আর এই লিচু গাছটা?
এটা কার? হৃদ মায়ার আঙ্গুলের অনুসারে ঝুলন্ত লিচু গাছটার দিকে তাকাল। সে উপর থেকে দেখেছিল মায়াকে এই লিচু গাছের আশেপাশে ঘুরঘুর করতে। হৃদ মায়া হাত ধরে লিচু গাছের সামনে দাঁড়াল। ঝুলে থাকা লিচুর থেকে একটা লিচু নিয়ে সেটা খোসা ছাড়াল। বীজ ছাড়িয়ে সাদা অংশটুকু মায়ার মুখে তুলে দিতে দিতে বলল, এই বাড়ি, এই ঘর, আর এখানকার সবই তোমার। আমি তো ভাড়াটিয়া তোমার। আপনি ভাড়াটিয়া আমার? মায়া অবাক গলায় শুধাল হৃদকে। হৃদ একইভাবে দ্বিতীয় লিচুটা গাছ থেকে পেরে খোসা ছাড়িয়ে মায়ার মুখে তুলে দিতে দিতে সম্মতি দিয়ে বলল, হুম। মায়া মুহূর্তে খুশি হয়ে গেল, কারণ সে হৃদের ইঙ্গিত বুঝতে পেরেছে তাই। হৃদ যে এই বাড়ির মালিক সেটা বুঝতে বাকি নেই মায়ার। মায়ার স্বামী এই বাড়ির মালিক হলে মায়া তো তার বউ, তাহলে সে মালকিন হবে, এটাই স্বাভাবিক। আর এজন্য হয়তো হৃদ মায়াকে এই বাড়ির মালিক বলে সম্বোধন করছে। মায়া লজ্জা মিশ্রিত মুখে খুশি হয়ে গেল। হৃদ মায়ার মুখের দিকে তাকিয়ে আরও একটা লিচু মায়ার মুখে তুলে দিল। দুজনের কেউ কাউকে এই পর্যন্ত ভালোবাসি বলেনি, আর না কেউ কাউকে জানিয়েছে তারা একে অপরের স্বামী স্ত্রী হওয়া সম্পর্কে অবগত। ভালোবাসা মুখে প্রকাশ করেনি কেউ, অথচ এই দুজনকে একত্রে দেখলে যে কেউ বলে দিতে পারবে তাদের দুজনের মধ্যে কতটা গভীর প্রেম চলছে। হৃদর নিশ্চুপ ভালোবাসা আর মায়ার অস্থির মনোভাব দুজনকে একে অপরের ডুবিয়ে রাখে সারাক্ষণ। মায়ার মুখে যখন হৃদ শেষ লিচুটা তুলে দেয় তখন মায়া মুখ ফিরিয়ে নেয় আর খাবে না বলে। হৃদ তারপরও মায়ার মুখে শেষ লিচুটা দেওয়ার সময় হতভম্ব হয়ে গেট দিয়ে ঢুকতে দেখা গেল রাদিফকে। রাদিফকে দেখেই মায়া ভয় পেল। রাদিফ যদি মায়াকে এখানে দেখে উল্টা পাল্টা কিছু মনে করে বড়দের সবাইকে সবটা জানিয়ে দেয় তাহলে বিপদে পড়বে ওরা দুজন। মায়া সেই ভয়ে হৃদকে না বলে হঠাৎ দৌড়ে পালিয়ে গেল বাড়ির ভিতরের দিকে। মায়ার হঠাৎ কাণ্ডে হৃদ খানিকটা চমকাল। মায়ার দৌড়ে যাওয়া দিকে তাকিয়ে খানিকটা উঁচু গলায় খাক ছেড়ে মায়ার উদ্দেশ্যে ডেকে বলল, রাতের ব্যাপারটা ভুলিনি কিন্তু ঋত, আমার অসমাপ্ত কাজটা সমাপ্ত চাই। ডাইনিং টেবিলের রাদিফের মুখোমুখি মায়া জোরতায় বসে। পাশেই হৃদ টানটান হয়ে নাস্তা প্লেট উঠিয়ে বসল। তাতে নাস্তা তুলে খাবে সে তাই। সামনে নানান রকমের খাবার, সার্ভেন্ট পাশেই দাঁড়িয়ে, অথচ কেউ প্লেটে খাবার তুলে দিচ্ছে না। এমন থমথমে পরিবেশে মায়া উঠতেও পারছে না জোরতায়। হৃদ একা থাকলে একটা কথা ছিল, কিন্তু রাদিফ মুখোমুখি বসে থাকার কারণে মায়া ভদ্রতা দেখিয়ে এই মুহূর্তে উঠে যেতে পারছে না। যদি বেয়াদবি হয় সেজন্য। অথচ রাদিফের মনোভাব এমন যেন এই মুহূর্তে মায়া ছাড়া টেবিলের আশেপাশে আর কেউ নেই। সেই তখন থেকে রাদিফ ড্যাব করে মায়াকে দেখেই যাচ্ছে। এতে করে মায়া ভীষণ নার্ভাস হচ্ছে, অস্বস্তিতে আছড়ে পড়ছে। এইভাবে কেউ মুখের উপর এক দৃষ্টিতে তাকিয়ে থাকলে অস্বাভাবিক লাগে না বিষয়টা? হৃদ, মায়া আর রাদিফ দুজনের মনোভাব দেখল। রাদিফকে আপাতত কিছু বলে লাভ নেই। সে বড় ভাইয়ের বউকে গবেষণা করতে বসছে এই মুহূর্তে। যতক্ষণ না পর্যন্ত রাদিফের গবেষণা শেষ হবে ততক্ষণ পর্যন্ত সে মায়ার দিকে এইভাবেই তাকিয়ে থাকবে। হৃদ রাদিফকে অপেক্ষা করে। মায়া বলল তাদের প্লেটে খাবার তুলে দিতে। মায়া আমতা আমতা করে আরও সিটিয়ে বসল চেয়ারে। রাদিফের দৃষ্টি আর মতিগতি কোনোটার পরিবর্তন হল না। মায়াকে চেয়ার ছেড়ে উঠতে না দেখে এবার হৃদ বিরক্ত হল। ধমক দিতেই মায়া হাঁসফাঁস করে উঠে দাঁড়াল। অস্বস্তিতে পড়ে থমথত খেয়ে হৃদের ঠিক করে রাখা প্লেটটা উল্টিয়ে দিল। মায়ার এমন কাজে হৃদ কপাল কুঁচকাল। তীক্ষ্ণ গলায় বলল, কফি দাও। হৃদ মায়াকে কফির জন্য আদেশ করে মায়ার উল্টে দেওয়া প্লেটটা নিজেই আবার ঠিক করে রাখল। মায়া হৃদকে কফি দিতে চেয়ে চায়ের কেটলিতে ধরলে রাদিফ বলল, ভাবি আমার প্লেটটাও উল্টিয়ে দাও ভাইয়ের মতো করে। সোজা প্লেটে নাস্তা করতে মজা পায় না, স্বাদ আসে না। উল্টো প্লেটে নাস্তা করলে নিশ্চয়ই মজা পাবো তাই না? রাদিফের মুখে ভাবি ডাকটা শুনে মায়ার মনে অস্থিরতার ঝড় তুলল। অস্থির ভঙ্গিতে মায়া হৃদের দিকে তাকাতে দেখল হৃদ মায়ার দিকে পূর্ব থেকে তাকিয়েই আছে। দুই ভাই এমন করে মায়াকে কি দেখছে আল্লাহ জানে, কিন্তু মায়া সাংঘাতিক অস্বস্তিতে ভুগছে এই মুহূর্তে। তাছাড়া রাদিফ যে সরাসরি মায়াকে ভাবি ভাবি ডাকছে তাতে হৃদ বাধাও দিচ্ছে না, বরং চুপ থেকে নীরব সম্মতি জানাচ্ছে। হৃদের নিশ্চুপ সম্মতি আর রাদিফের সরাসরি ভাবি ডাকায় মায়া ভিতর থেকে অস্থির হয়ে উঠল। সবকিছু গুলিয়ে ফেলে এলোমেলো কাজ করতে লাগল। খালি চায়ের কাপটা হৃদের দিকে এগিয়ে দিতে দিতে বলল, আপনার রুটি। হৃদ মায়ার হাতের খালি চায়ের কাপটার দিকে তাকিয়ে সেটা নিজের হাতে নিয়ে বিষণ্ণে বলল, এটা রুটি? মায়া হৃদের হাতের দিকে তাকিয়ে অস্থির ভঙ্গিতে লজ্জিত হল। কি করবে ভেবে না পেয়ে তাড়াহুড়ো হৃদের হাত থেকে খালি কাপটা ছিনিয়ে নিতেই সামনে থেকে রাদিফ সিরিয়াস গলায় বলল,
ভাবি আমাকেও ভাইয়ের মতন এমন রুটি দিন। লজ্জা, ভয়, অস্থিরতা একত্রে ঘিরে ধরল মায়াকে। রাদিফ যেন সেসব আরও বাড়িয়ে দিচ্ছে, বারবার ভাবি ডেকে আবদার করে। মায়া অনিচ্ছাকৃত ভুলগুলো আরও বাড়িয়ে দিচ্ছে। রাদিফ পুনরায় রুটি চাইলে মায়া হাতের কাছে একটা আপেল রাদিফের দিকে এগিয়ে দিতে দিতে ভয়ে আমতা আমতা করে বলল, আপনার চা। রাদিফ মায়ার হাত থেকে আপেলটা নিয়ে গোল গোল চোখে সেটা কয়েক পলক দেখে টুপ করে সেটাতে কামড় বসাতে বসাতে বলল, আহা, ভাবির হাতের চা হলো অমৃত। চা তো নয়, যেন আপেলের স্বাদ পাচ্ছি খেতে। মায়া হৃদের দিকে একটা কলা এগিয়ে দিতে দিতে একই ভঙ্গিতে বলল, আপনার কফি। হৃদ মায়ার হাত থেকে কলাটা নেওয়ার আগেই রাদিফ সেটা ছু মেরে ছিনিয়ে নিতে বলল, ভাবি ভাইয়ের তোমার কফি খাওয়ার দাঁত নাই। আমার দাঁত আছে 34টা, এই যে দেখো। এজন্য আমি তোমার কলা ফেভারের কফিটা খাই। কেমন সকাল নয়, বিসর্গ 4-5 মিনিট। তপ্ত রোদে উজ্জ্বল ধরণী। এই সাতসকালে হৃদের কাজে থাকার কথা, অথচ সে কাজ ফেলে এই সাতসকালে ড্রাইভিং সিটে বসে। পাশেই রাদিফ চকচক মুখে বসে। মায়া দুই ভাইয়ের মাঝের পিছনের সিটে কাচুমাচু করে বসে। আপাতত সে হল একজন আসামির ন্যায়। ওকে হৃদ যেটাই নিয়ে যাচ্ছে মায়াও সেথায় সেথায় যাচ্ছে। এই সকালের নাস্তা টেবিলে কত কিছুই না হলো। মায়া লজ্জা আর অস্থিরতায় ভুলভাল কাজ পর্যন্ত করল। অথচ এখন মায়ার ফাহাদদের বাসায় মুক্তা আর জুইয়ের সাথে থাকার কথা। কাল রাত থেকে মায়া ওই বাড়ি থেকে নিখোঁজ। নিশ্চয়ই সবাই টেনশন করছে মায়ার জন্য। কিন্তু হৃদ মায়াকে না ওই বাড়িতে নিয়ে যাচ্ছে, আর না ওই বাড়ি সম্পর্কে কিছু বলছে। মায়া টেনশনে নিজের বোনের শ্বশুর বাড়িতে যাবে বলে এই নিয়ে বেশ কয়েকবার আর্জি জানিয়েছিল হৃদকে। কিন্তু কাজের কাজ কিছুই হল না। হৃদ মায়ার কথা কানে তো তুললই না, উল্টো মায়াকে বগলথাবা করে কোথায় যেন নিয়ে যাচ্ছে এই সকালবেলা। মায়া হৃদকে কিছু বলতে পারছে না বলে চোখ ফেটে কান্না আসছে ওর টেনশনে। মন চাচ্ছে হাউমাউ করে কাঁদতে, কিন্তু মায়া তাও করতে পারছে না রাদিফের জন্য। সকাল থেকে অলরেডি মায়া অদ্ভুত সব কাজকাণ্ড করে ফেলেছে। এখন নতুন করে আর কিছু ঘটাতে চাই না, নয়তো দেখা গেল রাদিফ মায়ার হাউমাউ চিৎকারের কান্না দেখে বলে বসল, ভাবি কষ্ট আমার কষ্ট, আমিও তোমার মতন কান্না করতে চাই। তখন বিষয়টা আরও লজ্জাজনক হয়ে যাবে মায়ার জন্য। এমনিতে রাদিফ সকাল থেকে শুধু মায়াকে দেখে যাচ্ছে। রাদিফের ড্যাব করে তাকানোতে মনে হচ্ছে মায়া কোনো মানুষ হতেই পারে না। মায়া হল দুনিয়ার অষ্টম কোনো আশ্চর্য পদার্থ, যেটা রাদিফ খান জীবনের প্রথম দেখে ভীষণ বিস্মিত হয়ে আছে। তার থেকে সবচেয়ে ইতস্তত ব্যাপার হল মায়া কালরাত থেকে একই ড্রেস পরে আছে। গায়ের জামাটাও এখন নোংরা নোংরা লাগছে মায়া কাছে। অথচ এই দুই ভাই কেমন টিপটাপ সেজেগুজে আছে, যেন নতুন জামাই সেজে মায়াকে নিয়ে কোথাও একটা যাচ্ছে তারা। আল্লাহ জানে মায়াকে কোথায় নিয়ে যাচ্ছে তারা। এদিকে মায়ার বাড়ির জন্য টেনশন হচ্ছে। মায়াকে ফাহাদদের বাড়িতে না পেয়ে নিশ্চয়ই ওই বাড়িতে হাঙ্গামা লেগে গেছে। হৃদের সাথে মায়ার অবাধে চলাফেরাটা যদি কারো কানে যায় তাহলে বিশ্রী একটা কাণ্ড ঘটে যাবে বোনের শ্বশুর বাড়িতে। মায়ার মনস্তাত্ত্বিক চিন্তাধারা মধ্যেই রাদিফ সামনের সিট থেকে পিছন ঘুরে মায়াকে দেখল টেনশন করতে। দুষ্টু রাদিফ মায়ার ভয় আরও বাড়িয়ে দিতে দিতে বলল, ভাবি তুমি আমাদের আম্মুকে চিনো? দেখছ কখনো সরাসরি? রাদিফের কথায় মায়া ভয় কাচুমাচু মুখটা তুলে তাকালো রাদিফের দিকে। সঙ্গে সঙ্গে চোখাচোখি হল দুজনের। মায়া ভয় মাথা নাড়িয়ে অসম্মতি জানালো রাদিফকে, যে সে কখনো সরাসরি দেখেনি। মায়ার কথায় বেশ সিরিয়াস হল রাদিফ, যেন সে মায়ার এই উত্তরটা পাওয়ার আশায় ছিল। মায়া রাদিফের হঠাৎ পরিবর্তিত মনোভাব দেখেই বুঝল যে রাদিফ মায়াকে এই মুহূর্তে বেশ সিরিয়াস কিছু বলতে চাই। হৃদ সামনের ড্রাইভিং সিটে থেকে স্টিয়ারিং ঘুরাতে ঘুরাতে তীক্ষ্ণ দৃষ্টি তুলে রাদিফকে এক পলক দেখে তাকালো মিররের দিকে। সেদিকে মায়ার ভয়ার্ত মুখটা দেখা গেল। রাদিফ তক্ষুনি সিরিয়াস গলায় বলল, ভাবি শুনো, আমাদের আম্মু কিন্তু অনেক রাগী মানুষ বুঝলে। হৃদ ভাইয়ের থেকেও রাগী, এতটা রাগী যে আমাদের আম্মু যখন রেগেমেগে আগুন হয়ে যায় তখন আম্মুর কপাল দিয়ে দুটো আগুন শিং বের হয়। তুমি সাবধান থেকো ভাবি, আমাদের আম্মু নতুন মানুষ দেখলেই শিং দিয়ে গুঁতো মারে। তবে তুমি তো তার বড় ছেলের বউ, সেই সুবাদে তোমাকে ছাড় দিলেও দিতে পারে। আই ডোন্ট নো। আসলে আমার তোমাকে নিয়ে অনেক চিন্তা হচ্ছে বুঝলে। এই অল্প সময়ের মধ্যে আমার তোমাকে অনেক মনে ধরেছে, তোমাকে বড় ভাবির চোখে দেখি। এখন তুমি যদি আম্মুর শিংয়ের গুঁতো খেয়ে হসপিটালের পড়ে থাকো তাহলে আমি ভীষণ দুঃখ পাব। এজন্য আমি তোমাকে সাবধান করতে চাইছিলাম ভাবি, তুমি আম্মুকে রাগ দিয়ে কোনো কাজ করো না কেমন?
আম্মুর সাথে দেখা হলেই তুমি সোজা আম্মুর পা ধরে শুয়ে পড়বে। আসলে আমাদের আম্মুর লম্বা লম্বা সালাম পছন্দ তো তাই ছোট ছোট সালাম করলেই আম্মু কেমন রেগে যায়। আমি আর হৃদ ভাই তো আম্মুকে সবসময় লম্বা লম্বা সালাম করেই আসছি। তুমি এখন নতুন মানুষ, তাই তুমিও আমাদের মতন লম্বা লম্বা সালাম করবে কেমন? রাদিফের কথায় ভয়ে মায়ার চোখ মুখ অন্ধকারে ছেয়ে গেল। এতক্ষণ মায়া জানত হৃদ ওকে কোথাও একটা নিয়ে যাচ্ছে, কিন্তু এখন রাদিফের কথায় সিউর হলো আসলে হৃদ মায়াকে ওদের মার সাথে দেখা করাতে নিয়ে যাচ্ছে। মায়া ভয়, জোরতা, আতঙ্কে গাড়ির এসির মধ্যেও ঘামতে লাগল। হৃদ আয়না দিয়ে মায়াকে দেখল খুব অসহায় মুখে বসে থাকতে, হয়তো যে কোনো সময় অতিরিক্ত ভয় কেঁদেও ফেলবে। হৃদ স্টিয়ারিং ঘুরাতে ঘুরাতে রাদিফকে ধমক দিতে চাইল মায়াকে উল্টা পাল্টা না বুঝাতে, কিন্তু হৃদের ধমকের আগেই রাদিফ মায়াকে সান্ত্বনা দেওয়ার মতন করে বলল, আহা, ভয় পেও না ভাবি, আমি আছি তো তোমার সাথে। তোমার ভয় আমার কষ্ট। আমি তোমাকে এক্ষুনি একটা সুবুদ্ধি দিচ্ছি, শাশুড়ি পটানোর রেসিপি। আমার কথা শুনলে তোমার সব ভয় সুমন্ত্রার শু হয়ে যাবে দেখো। সেটা পিডিয়ট। ভয় পাচ্ছে ও। হৃদের হঠাৎ ধমকে মায়া ভয়ার্ত মুখে চমকে উঠল। রাদিফ মায়াকে ভয় পেতে দেখে বিরক্ত চোখে ঘাড় ঘুরিয়ে হৃদের দিকে তাকিয়ে বলল, দিলে তো ভাবিকে ভয় পাইয়ে ভাই। এমনই ভাবি আম্মুকে নিয়ে টেনশনে আছে। কই তুমি ভাবিকে একটু সাহস দিবে তা না করে উল্টো ধমকে দিচ্ছ। ভাবি যদি এখন ভয় কাঁদে তাহলে দোষটা কার হবে বলো? তুমি জানো না আম্মু কাউকে কাঁদতে দেখলে রেগে যায়। ভাবি তো তোমার জন্য এখন আম্মুর শিঙের গুঁতো খাবে ভাই। রাদিফের কথায় হৃদ বিরক্তি চোখে তাকাল। মিরর দিয়ে মায়াকে আবারও এক পলক দেখে ডাইভিংয়ে মনোযোগ হল। রাদিফ হৃদকে চুপ করে যেতে দেখে পুনরায় মায়ার দিকে ফিরল। মায়াকে সান্ত্বনা দেওয়ার নাম করে আরও উল্টা পাল্টা বুঝাতে লাগল। হৃদ গাড়ি চালাতে চালাতে গম্ভীর মুখে দুজনকেই দেখল। স্বভাবে রাদিফ হৃদ থেকে সম্পূর্ণ ভিন্ন। হৃদ যতটা গম্ভীর স্বভাবের, রাদিফ ততটাই প্রাঞ্চাঞ্চল্য আর উৎফুল্লর ছেলে। স্বভাবে দুই ভাই ভিন্ন হলেও কেউ কাউকে মানিয়ে নিতে সমস্যা হয় না। হৃদ কখনো রাদিফের স্বভাবের জন্য ওকে কোনো কিছুতে বাধ্য করেনি, বরং ছাড় দিয়ে চলে এসেছে এতদিন, আগামীতেও এমনটা করবে। রাদিফের বকবক আর মায়ার ভয়ের মধ্যে হৃদের গাড়িটা থামে 12তলা ভবনের সামনে। দারোয়ান হৃদের গাড়িটা দেখেই সালাম দিয়ে গেইট টেনে ধরতেই হৃদ গাড়িটা ঢুকল ভিতরে। মায়া তখনও ভয়ে কাচুমাচুম করে বসে। হৃদ গাড়িটা পার্কিং করে সিট বেল্ট খুলে নামতে নামতে ততক্ষণে রাদিফ গাড়ি থেকে লাফিয়ে নেমে মায়ার পাশের দরজা খুলে দেয় মায়াকে নামতে। অপরিচিত পরিবেশে মায়া বেশ ভয়ার্ত মুখে গাড়ি থেকে নামল। আশেপাশে তাকাতে দেখল বিশাল বড় বড় দালানকোঠা মাথা উপর দাঁড়িয়ে থাকতে। ঢাকা শহরের অলিগলি সম্পর্কে মায়ার তেমন ধারণা না থাকায় বুঝতে পারল না সে এই মুহূর্তে কোথায় আছে। হৃদ ওকে কোথায় নিয়ে এসেছে। তবে আগ বাড়িয়ে হৃদ বা রাদিফকে যে জিজ্ঞাসা করবে সেই শ্বাসটা পর্যন্ত পাচ্ছে না ও। ভয়ে মায়ার কলিজা শুকিয়ে একটুখানি হয়ে আছে। হৃদ মায়াকে গাড়ি থেকে নামতে দেখে নিজের হাতের কোটটা মায়ার দিকে এগিয়ে দিতে দিতে বলল, আমরা এখন গুলশান 1-এ আছি। এই বিল্ডিংয়ের 6 ফ্লোরে আমার মা থাকেন। তোমাকে উনার সাথে দেখা করাতে নিয়ে আসলাম চলো। হৃদের গায়ের কালো কোটটা মায়া নিজের হাতে নিল ভয় কাচুমাচুম করতে করতে। হৃদ মায়া ভয় বুঝেও না বুঝার মতন করে সামনে হাঁটল। রাদিফ মায়ার পাশে দাঁড়াতে দাঁড়াতে ফিসফিস গলায় বলল, ভাবি সাবধানে থেকো, আমার কিন্তু ভয় হচ্ছে তোমাকে নিয়ে। মায়া এবার সত্যি সত্যি ভয় কলিজা কাঁপছে। রাদিফ সেই কখন থেকে নিজের মায়ের নামে উল্টা পাল্টা মায়াকে বুঝাতে বুঝাতে আনল। ভয়ে যখন মায়ার পা চলল না তক্ষুনি রাদিফ মায়াকে তাড়া দিয়ে বলল, আরে ভাবি চলো চলো, আমাদের দেরি হলে আবার আম্মু রেগে যেতে পারেন। চলো চলো তাড়াতাড়ি চলো। তারা দেখিয়েই রাদিফ সাইটে দাঁড়ালো মায়াকে সামনে যেতে বলে। মায়া ভয়ার্ত মুখে রাদিফকে এক পলক দেখে শুকনো ঢুক গিলে হৃদের কোটটা নিজের হাতের ভাঁজে নিয়ে ধীর পায়ে হাঁটল হৃদকে অনুসরণ করে। নিচ তলায় লিফটের সামনে আসতে হৃদকে লিফটে ঢুকতে দেখে মায়াও সেদিকে এগোল। মায়া পিছন পিছন রাদিফও লিফটে ঢুকতেই হৃদ টপ বাটন চেপে 6 ফ্লোরে চাপল। ভয়ার্ত মায়া যখন কাচুমাচুম করে কাঁপছিল তক্ষুনি হৃদ পাশ থেকে মায়ার একটা হাত চেপে নিজের পাশে দাঁড় করাল। মায়ার ছোট হাতটি তার শক্তপোক্ত পুরুষালী হাতের ভাঁজে নিতেই মায়া চোখ তুলে তাকাল হৃদের দিকে। হৃদ যেন মায়াকে গম্ভীরে সাহস দিল ভয় না পেতে, কিন্তু মায়ার তাকানোতেও হৃদ তাকাল না মায়ার দিকে, বরং হৃদ অপর হাতটা পকেটে ঢুকিয়ে স্ট্রংলি দাঁড়িয়ে রইল লিফটে। 6 ফ্লোরে আসতেই মায়ার হাতটা সেইভাবেই চেপে ধরে এগিয়ে গেল নির্দিষ্ট ফ্ল্যাটের দিকে।
হৃদের কলিংবেল চাপার আগেই রাদিফ ফতাফত অধৈর্যের হাতে কলিংবেল বাজাল। মিনিটে মাথা দরজা খুলে দাঁড়াল ২২-২৩ বছরের যৌবতী কাজের মেয়ে তনি। কালো গঠনের মেয়েটা দেখতে চমৎকার। দরজা ধরে দাঁড়িয়ে হৃদ আর রাদিফের সঙ্গে মায়াকে দেখেই তৎক্ষণাৎ গলা ফাটিয়ে চিৎকার করে ছুটল ফ্ল্যাটের ভিতরের দিকে। ম্যাডাম বড় ভাইজান ভাবিরে লইয়া আইছে দেইখা যান। তনির চিৎকারে রাদিফ মজা পেলেও হৃদ চরম বিরক্ত হল। সেইভাবেই মায়ার ভয়ার্ত মুখটার দিকে এক পলক তাকিয়ে ঢুকল ভিতরে। রাদিফ হৃদ মায়ার আগেই দরজা ঠেলে ড্রয়িং রুমে সোফায় গা এগিয়ে চিৎ করে শুয়ে পড়ল ক্লান্তিতে। মায়া ভয় কাচুমাচুম করে হৃদের পাশে দাঁড়িয়ে সুন্দর ফ্ল্যাটের বিলাসিতা দেখতে লাগল আরে আরে। ফ্ল্যাটের চারপাশের পরিবেশটা বেশ সুন্দর আর পরিপাটি গুছানো টাইপ। যে কেউ দেখলে বলবে এখানে রুচিশীল মানুষের বসবাস আছে। তবে মায়া বুঝতে পারছে না হুট করেই কেন হৃদ মায়াকে ধরে বেঁধে নিজের মার সাথে দেখা করাতে নিয়ে আসল। মায়া হৃদের স্বামী হওয়া সত্যিটা জানতে পেরেছে আজ মাত্র 2 দিন হলো। এর মধ্যে হৃদ নিজের পরিবারকে জানিয়ে দিল মায়ার সম্পর্কে। আচ্ছা, এই লোক কি মায়ার সবকিছু জানার অপেক্ষাতে ছিল এতদিন? কখন মায়া নিজের স্বামীকে চিনতে পারবে আর কখন সে নিজের পরিবারকে জানাবে মায়ার সম্পর্কে এমন কিছু? মায়ার তো এখন তাই মনে হচ্ছে। মায়া নিজের স্বামীকে চিনল না 2 দিন হলো। এর মাঝেই হৃদ নিজের অধিকার খাটাচ্ছে মায়ার উপর। এমনকি হৃদ দায়িত্ব নিয়ে প্রথমে নিজের মায়ের সাথে মায়াকে বউ হিসাবে পরিচয় পর্যন্ত করিয়ে দিচ্ছে। আচ্ছা, মায়া কি দুনিয়ার সবচেয়ে ভাগ্যবতী নারী না? অবশ্যই সে ভাগ্যবতী নারী। মায়া না চাইতেও সবকিছু পেয়ে যাচ্ছে। লোকটা কখনো মায়াকে মুখে বলেনি সে মায়াকে পছন্দ করে বা ভালোবাসে। অথচ তার কাজকর্মে মনে হয় মানুষটার ভালোবাসার দুনিয়ার বলতে শুধু মায়া একাই আছে। মায়ার আজ নিজেকে সত্যি ভাগ্যবতী মনে হচ্ছে। মায়ার মনস্তাত্ত্বিক ভাবনার মাঝেই কারো পায়ের শব্দ পেতেই মায়ার ধ্যান ভাঙ্গে। চোখ তুলে উপরে তাকাতে চোখে পড়ল চমৎকার সুন্দরী এক নারীকে, যার রূপ লাবণ্য চোখে লাগার মতন সুন্দর। মায়া কিছুক্ষণের জন্য নিজের ভয় ভুলে ড্যাব করে তাকিয়ে রইল সেই মধ্যবয়স্কর সুন্দরী নারীর দিকে। সাদা ধবধবে গায়ে কালো মসলিন শাড়ি জড়িয়ে, চোখ দুটো হৃদের মতোই তীক্ষ্ণ আর গাঢ় বাদামি। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হল মহিলাটির হাইট আর ওয়েট দেখে মায়া মনে হল ওর শাশুড়ি হাইট রাদিফের প্রায় সমান সমান হবে। কম হলেও লম্বায় মহিলাটি 5, 7 কি 8 হবেই। তাছাড়া এই যৌবতী মহিলাকে দেখলে প্রথম দেখায় কেউ বলতে পারবে না এই মহিলার দুটো দামড়া দামড়া ছেলে আছে। বাপরে, কি ভয়ঙ্কর ব্যাপার বাপরে। মায়াকে হা হয়ে হৃদের মা মিসেস সুফিয়ার দিকে তাকিয়ে থাকতে দেখে এগিয়ে আসল সুফিয়া বেগম। গুছানো শাড়ির সাথে বামহাত ঘড়ি পরা উনার, ডান হাতে চিকন একটা ডায়মন্ডের চুড়ি। বামহাতের ঘড়িতে সময় দেখতে দেখতে সুফিয়া বেগম তীক্ষ্ণ গলায় বলল, তোদের আসার কথা 9টায়, এখন বাজে 10টা। 1 ঘন্টা লেট হওয়ার কারণ? শক্ত গলায়, শক্ত পার্সোনালিটি দেখে মায়ার মনে হল সে যেন হৃদের কার্বন কপি দেখছে শাশুড়িকে। বাপরে, কথা আর দৃষ্টি দুটোই কি তেজ তাদের। হৃদ কিছু বলবে তার আগেই সোফায় শুয়ে থাকা রাদিফ উঠে বসতে বসতে বলল, ভাবির হাতের ইউনিক নাস্তা খেতে খেতেই আমাদের 1 ঘন্টা দেরি হয়ে গেল মা। কি মজার মজার নাস্তা ছিল সেইগুলো, আহা! আপেল ফ্লেভারের চা, কলা ফ্লেভারের কফি, কাপ ফ্লেভারের রুটি, আরও কত কি ছিল। রাদিফের কথায় সুফিয়া বেগম দৃষ্টি ঘুরিয়ে তাকালো হৃদের পাশে দাঁড়িয়ে থাকা ছোট মায়ার দিকে। রাদিফের মুখে ভাবি ডাক শুনে উনার মনে হল ছেলের বউয়ের কথা। সুফিয়া বেগম বেশ তীক্ষ্ণ দৃষ্টিতে মায়ার পা থেকে মাথা অবধি পরখ করল একবার। দৃষ্টিতে তীক্ষ্ণতা বজায় রেখে সেই দৃষ্টি ঘুরিয়ে তাকালো আবার হৃদের দিকে। আগের ন্যায় গম্ভীর গলায় বলল, খেয়ে এসেছিস কেন? না করেছিলাম না? বলেছিলাম না সকালের নাস্তা এখানে এসে করবি? আমি যে সকাল থেকে না খেয়ে অপেক্ষা করব সেটা মনে ছিল না? সুফিয়া বেগমের গম্ভীর গলার কথায় মায়া কেঁপে ওঠে হৃদের দিকে আরও চেপে গেল। হৃদের গা ঘেঁষে দাঁড়িয়ে পিছনে লুকাতে চাইলে হৃদ মায়ার হাতটা শক্ত করে ধরে রেখে বলল, টেবিলে নাস্তা দিতে বলো মা। আমরা তেমন কিছু খেয়ে আসিনি, শুধু একটু কফি খেয়ে এসেছিলাম। হৃদের বলা শেষ করতে না করতেই তনি দৌড়ে কিচেনে গেল টেবিলে নাস্তা দিতে। সুফিয়া বেগমের কিছু বলার অপেক্ষা করল না, কারণ সুফিয়া বেগম অনেক শক্ত ধাঁচের মানুষ। কথা কম বলে কাজ বেশি চাই উনার। অথচা ভারতী কিছুই পছন্দ না উনার। সুফিয়া বেগম হৃদ থেকে দৃষ্টি সরিয়ে সম্পূর্ণরূপে তাকালো ভয়ার্ত মায়ার দিকে। সে আপাতত হৃদের গা ঘেঁষে দাঁড়িয়ে বারবার আর চোখে সুফিয়া বেগমকে দেখার চেষ্টা করছে। সুফিয়া বেগম মায়ার মনোভাব বুঝতে পেরেই গম্ভীর গলায় ডাকল মায়াকে নিজের কাছে। এই মেয়ে, এদিকে আসো।
সুফিয়া বেগমের গম্ভীর ডাকে মায়ার সারা শরীর শিহরিত হল ভয়ে। আতঙ্কের ন্যায় খামচে ধরল হৃদের কোমরের পাশে শার্টের কিছু অংশ। হৃদ দৃষ্টি নত করে মায়ার দিকে তাকাল। মায়াকে ভীষণ অসহায় আর ভয়ার্ত দেখাল। অতিরিক্ত নার্ভাসনেসে মায়াকে ঘামতে দেখে মনে হল যে কোনো সময় কেঁদে ফেলবে মায়া ভয়ে। হৃদ ছোট করে বলল, যাও। মায়া নড়ল না, বরং হৃদের পিছনে দাঁড়িয়ে নিজেকে আড়াল করল। সুফিয়া বেগম হঠাৎ মায়ার ভয় পাওয়ার কারণটা বুঝতে না পেরে অনেক ধমক সুরে ডাকল মায়াকে নিজের কাছে। এই মেয়ে শুনতে পারছ না ডাকছি তোমায়? এদিকে আসো। কাম। সুফিয়া বেগমের ধমকের মায়া কেঁপে উঠে সত্যি সত্যি কেঁদে ফেলল। হৃদের শার্ট আঁকড়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠতেই সুফিয়া বেগম তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাল হৃদের দিকে। বলল, কি হয়েছে? কাঁদছে কেন ও? হৃদ রাদিফের দিকে বিরক্তি চোখে তাকাল। মায়াকে কাঁদতে দেখে রাদিফ দুষ্টু হাসছে নিজের কাজে সফল হতে পেরে। হৃদ সেদিকে তাকিয়ে মিসেস সুফিয়া বেগমকে বলল, তোমার ছেলেকে জিজ্ঞাসা করো মা। রাদিফ ওকে উল্টাপাল্টা বুঝিয়েছে তোমার নামে, সেজন্য তোমাকে ভয় পাচ্ছে ও। হৃদের কথায় শক্ত চোখে তাকালো সুফিয়া বেগম রাদিফের দিকে। রাদিফকে চোখ রাঙিয়ে এগিয়ে আসলো হৃদের দিকে। হৃদের পিছন থেকে মায়ার হাত টেনে নিয়ে বসাল সোফার উপর। টি টেবিলের উপর থেকে পানির গ্লাসটা নিয়ে মায়ার দিকে এগিয়ে দিতে দিতে বলল, পানিটা খাও, আমাকে ভয় পাওয়ার কিছু নেই। নাও। মায়া ভয়ে ভয়ে পানিটা নিল। ফুপাতে ফুপাতে গ্লাসে চুমুক দিতেই হৃদ এসে রাদিফের পাশে বসল। মায়া গ্লাসের পানিটুকু শেষ করতেই সুফিয়া বেগম হাত বাড়িয়ে মায়ার থেকে গ্লাসটা নিয়ে পুনরায় জায়গায় রাখতে রাখতে বলল, আমার ছেলেকে কি দেখে পছন্দ করলে তুমি? ওই চেহারাটা ছাড়া আর কিছুই তো নেই ওর পছন্দ করার মতন। তাহলে তুমি কি দেখে বিয়ে করলে ওকে? আমার ছেলের সুন্দর চেহারার প্রেমে পড়লে নাকি? সুফিয়া বেগমের সরাসরি সোজাসাপটা কথায় মায়া ভয় আরও বাড়ল। মা ছেলের দুটোই এক কথার তেজ আর আর্চনের মানুষকে ঘায়েল করতে সক্ষম। মায়া কোনো রকমের মাথা নাড়িয়ে অসম্মতি দিতে দিতে বলল, না, চেহারার প্রেমে পড়নি বলছ? হুমম। তাহলে কিসের জন্য বিয়ে করলে আমার ছেলেকে? ও তো সুবিধার মানুষ নয়।